সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। চট্টগ্রামে আজ থেকে আবারও শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি। দুপুর থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন পয়েন্টে বিক্রি হচ্ছে টিসিবির সয়াবিন, চিনি ও মসুর ডাল। যেখানে বাজারে 200 টাকা লিটারে বিক্রি হয় সয়াবিন, সেখানে টিসিবিতে লিটার প্রতি 115 টাকায় বিক্রি হওয়ায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের। একই সাথে চিনি বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে। বাজারে নিত্যপণ্যের দাম বেশি হওয়ায় টিসিবির পণ্যের জন্য হাহাকার ক্রেতাদের। টিসিবির পণ্যের মধ্যে আছে চিনি 2 কেজি, মসুর ডাল 2 কেজি এবং 2 লিটার তেল। এই মিলে 450 টাকার প্যাকেজ চলতেছে আপাতত। ডাল পাশে 2 কেজি, চিনি 1 কেজি, তেল 2 লিটার। বাজার থেকে এখানে অনেক কম রেটে পাচ্ছি, দাম কম আছে। আমরা যদি 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়াইয়ে নিই তাহলে খুব ভালো। ব্রাজিল থেকে 4 বন্দর ঘুরে চট্টগ্রাম বন্দরে আসা এক কন্টেনারে পাওয়া গেছে তেজস্ক্রিয়তা। বন্দরে তেজস্ক্রিয়তা শনাক্তকরণ ব্যবস্থা মেগাপোর্ট ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকটিভ সিস্টেমে এটি শনাক্ত হয়। এরপরেই কন্টেনারটির খালাস স্থগিত করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। তারা জানায় কন্টেনারটিতে ছিল লোহার টুকরা বা স্ক্র্যাপ। প্রাথমিক পরীক্ষায় তাতে 3টি তেজস্ক্রিয় আইসোটোপ চিহ্নিত হয়েছে। বিকিরণের পরিমাণ প্রাথমিকভাবে ঘন্টায় 1 মাইক্রো সিএভার্স ধরা পড়েছে, যা খুব উচ্চমাত্রার না হলেও স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা রয়েছে। চট্টগ্রামে বেড়েছে ধর্ষণের ঘটনা, যা উদ্বেগ বাড়াচ্ছে জনমনে। শুধু চট্টগ্রাম মেডিকেলে ভর্তির পরিসংখ্যান বলছে গত 1 বছরে ধর্ষণের শিকার হয়ে ভর্তি হয়েছেন 414 জন। সেখানে এবছরের 7 মাসে এসেছেন 314 জন। নানা প্রতিবন্ধকতার কারণে হাসপাতালে ভর্তি বা পুলিশের কাছে অভিযোগও করেন না ভুক্তভোগীরা, এমন ঘটনাও আছে। অপরাধীদের দ্রুত শাস্তি না হওয়া এবং সামাজিক প্রতিরোধ দুর্বল থাকায় ধর্ষণ ঠেকানো সম্ভব হচ্ছে না বলে মত বিশেষজ্ঞদের। আকরাম হোসাইনের রিপোর্টে বিস্তারিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে নানা প্রলোভনে ধর্ষণের শিকার হচ্ছেন নারীরা, যা উদ্বেগ ছড়াচ্ছে জনমনে। চট্টগ্রাম মেডিকেলের তথ্য অনুসারে গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে আসেন 414 জন, আর চলতি বছরের শুধু জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এসেছেন 314 জন। চট্টগ্রামে কলেজ ছাত্রীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় দীপঙ্কর নাথ নামে এই যুবকের। চাকরি দেওয়ার কথা বলে রাঙ্গামাটির আসাম বস্তিতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ তার বিরুদ্ধে। ভুক্তভোগী ওই নারী দীপঙ্কর নাথের বিচার চাইলেও সমাজের সম্মানহানি এবং নিরাপত্তাহীনতায় আইনের আশ্রয় নিতে চান না তিনি। আমার একটাই দাবি, সেটা হচ্ছে ওকে যাতে ধরে একটা শাস্তি দেওয়া হয়, যাতে ও এরকম অন্য কারো কোনো মেয়ের সাথে করার সুযোগ না পায় বা সাহস না পায়। ভুক্তভোগী অভিযোগ না করলে নিজ থেকে ব্যবস্থা নেয়ার আইনি সুযোগ নেই বলে জানিয়েছে পুলিশ। নারী নির্যাতনের কোনো ঘটনা ঘটলে সেটা পুলিশের নলেজে কেউ দিলে এবং এই ব্যাপারে সহায়তা চাইতে যদি ভিকটিম অথবা তার পরিবারের কেউ আসে বা তার পরিচিত, পুলিশ এ ব্যাপারে মামলা নিতে বাধ্য। ধর্ষণ রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর নিয়ন্ত্রণ এবং নজরদারি বাড়ানোর দাবি এই মানবাধিকার কর্মীর। সোশ্যাল মিডিয়ার এই জায়গাটা যদি একটা নিয়ন্ত্রণ, বন্ধ আমি না বললেও নিয়ন্ত্রণ যদি না করে, তাহলে আমাদের মেয়েদের বাঁচানো। কিশোরী মেয়েরা শুধু গরিব না তো, স্কুল ছাত্রীরা, কলেজের ছাত্রীরা, তারা ধর্ষিত হচ্ছে। ধর্ষিত হয়ে কেউ আত্মহত্যা করছে, কেউ মানবেতর জীবনযাপন করতেছে। বিশ্লেষকদের মতে আসামির শাস্তির চেয়ে মামলার পরও মেয়ের বিয়ে ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকে ভুক্তভোগীর পরিবার। ফলে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় প্রভাব পড়ছে সমাজে, কমছে না ধর্ষণের ঘটনা। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। রুমা ও থানচিতে কুকিচিন সহিংসতার কারণে শুধু বম সম্প্রদায় নয়, এক প্রকার অবরুদ্ধ ছিল বান্দরবান। জেলার অধিকাংশ পর্যটন স্পটও ছিল বন্ধ। তবে আসার খবর, পাহাড়ি গ্রামগুলো থেকে চলে যাওয়া বম পরিবারগুলো ফিরে আসছে নিজ ভিটে মাটিতে। কুকিচিনের সহিংসতা ও পরবর্তীতে যৌথ বাহিনীর অভিযান শুরুর পর এসব পরিবার বাস্তুচ্যুত হয়। বান্দরবান থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন মাসুদ আল আবুনি। আজ থাকছে দ্বিতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন আব্দুল্লাহ আল মাহমুদ। বান্দরবানের রুমা ও থানচিতে কৃষি ও সোনালী ব্যাংকে সশস্ত্র অবস্থায় কুকিচিনের সন্ত্রাসীরা ডাকাতি করে 2024 সালের এপ্রিল মাসে। এরপরই সাঁড়াশি অভিযানে নামে সেনাবাহিনী।
সে সময় অনেক পরিবার ভয়ে আর আতঙ্কে পালিয়ে যায় মিজোরাম ও অজানা গন্তব্যে। এর ফলে গত 1 বছর বান্দরবানের ঐতিহ্যবাহী বোমপাড়া ছিল যেন এক নিষিদ্ধ উপত্যকা। বোম জনগোষ্ঠীর কয়েকটি গ্রাম ঘুরে দেখা যায় নিজ এলাকা ছেড়ে মিজোরাম বা মিয়ানমারে পাড়ি দেয়া বোমরা ফিরছেন নিজ জন্মভূমিতে। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কুকিচিনের বিরুদ্ধে অভিযানের প্রেক্ষাপটে পাহাড়ি জনপদ থেকে এলাকা ছাড়া হওয়া নিয়ে বছর জুড়েই ছিল আলোচনা। কুকিচিনের আতঙ্ক আর সেনাবাহিনীর অভিযানের কারণে এই মুংলাই পাড়ার অনেকেই কিন্তু মিজোরামে পালিয়ে গিয়েছিলেন। এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ার কারণে তারা নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন। তবে 1 বছরেরও বেশি সময় পর মুংলাই পাড়ায় গিয়ে দেখা যায় কোলাহল ফিরেছে সেখানে। নিজ ভিটে মাটিতে ফিরেছে পালিয়ে যাওয়া পরিবারগুলো। তারা জানান কেউ মিজোরাম আবার কেউ ছিলেন মিয়ানমারে। জঙ্গলে থাকতে থাকতে তারপরে মিজোরামে পালিয়ে যায়। মিজোরামে আমি ছিলাম 1 বছর মতো ছিলাম। বই পাইছে তাই জন্য তারপরে আবার ফিরে আসে। জানান ভয় আর আতঙ্ক থেকেই পালিয়ে গিয়েছিলেন, এখন ফিরে এসেছেন সেনাবাহিনীর সহযোগিতায়। পালা গেছে মানে আমাদের পাড়া আমাদের অভিযান 2-3 চলছিল, ভয়ে আতঙ্কের আর কি, ওইটা কারণে পালা গেছে। আমরা বাগানে ছিলাম, বোম আমাদের সংঘটন হচ্ছে। পুলিশ সুপার জানান পরিস্থিতি আবারও স্বাভাবিক হতে শুরু করেছে। এই সময় অভিযানের ফলে অনেক বম সম্প্রদায়ের মানুষ তারা বাংলাদেশ থেকে চলে গেছে এবং সরকার যেটা একটা স্ট্র্যাটেজি নিয়েছিল এই সময় যে যারা নির্মম, যারা বম সম্প্রদায়, যারা মানুষ, তারা যাতে তাদের আতঙ্ক হওয়ার কিছু নেই। সম্প্রতি রুমার বগালে থানচির কয়েকটি এলাকা খুলে দেয়া ও বম পরিবারগুলোকে ফিরিয়ে আনা বার্তা দিচ্ছে শান্তি প্রতিষ্ঠার। মাসুদা লাবনী, নিউজ 24, রুমা, বান্দরবন। চলতি বছরের শেষ নাগাদ দেশের বড় বন্দরগুলোতে বিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চায় সরকার। রোববার চট্টগ্রাম বন্দরে এজেন্ট ডেস্ক পরিদর্শন শেষে কথা জানিয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বিডা চেয়ারম্যান বলেন, বন্দরের চলমান সংস্কার শেষ হলে দুর্নীতি ও হয়রানি অনেকটা কমে আসবে। বলেন 2030 সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি পাবে। বন্দরের নিউ বুরিং কন্টেনার টার্মিনাল নৌবাহিনী পরিচালিত ড্রাইডক লিমিটেড পরিচালনার দায়িত্ব নেওয়ার পর কন্টেনার হ্যান্ডেলিং বেড়েছে 30%। এছাড়াও জাহাজের অপেক্ষমান সময় কমেছে 13 ঘন্টা। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামান। এই ডিসেম্বরের মধ্যে আমরা আমাদের বড় যে পোর্টগুলো আছে সেগুলোর খুব মাইলস্টোন কিছু প্রোগ্রেস করে দিয়ে যেতে চাই, যে কিছু এগ্রিমেন্ট সাইন করে দিতে চাই, কিছু গ্রাউন্ড ব্রেক করা শুরু হয়ে যাবে। বেশ কিছু জায়গায় আপনারা এমন একটা জায়গায় আমরা নিয়ে যাব যেখানে চাকা গড়ানো শুরু করেছে, এরপর আছে এই চাকাটা থামানো সম্ভব না। সো ইলেকশনের পিরিয়ডে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তাদের সেটেল হতে সময় লাগবে। ওই সময়টা যাতে কোনো কাজ থেমে না থাকে, এই কাজগুলা এগিয়ে যেতে থাকে। বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার ডুবিতে নিখোঁজ 8 জনের মধ্যে 5 জনের মরদেহ ভেসে উঠেছে সাগরে। মরদেহগুলো উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে নৌপুলিশ। আরও 4 জনের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে কোস্টগার্ড, নৌবাহিনী ও নৌপুলিশ। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন পড়ুয়া জয়। স্বজনদের আহাজারি যেন থামছে না। বঙ্গোপসাগরে মাছ আহরণ করতে গিয়ে ফিশিং ট্রলারের ধাক্কায় সাগরে পড়ে নিখোঁজ হওয়া জেলে আব্দুল মালিক মিলনের মরদেহ নৌথানায় শনাক্ত করতে এসে কান্নায় ভেঙে পড়েন মিলনের স্ত্রী সহ 3 সন্তান। বড় ভাইয়ের অন্তত মরদেহটা পেয়ে প্রশাসনের কাছে কৃতজ্ঞতা জানান ছোট ভাই। আমাদের ভাই আমাদের কাছে রিটার্ন পাইছে, আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আমরা ভাই দাফন করতে পারবো। সাগরের ট্রলার ডুবির ঘটনায় এই পর্যন্ত 5 জনের মরদেহ নদী কিংবা সাগরে ভেসে ওঠার পর সেখান থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন নৌপুলিশ। অন্যদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে বললেন তিনি। আমরা জানার পরের থেকেই আমরা উদ্ধার অভিযান কাজ চলমান রেখেছি, সাথে কোস্টগার্ডকেও রেখেছিলাম। আজকেও 2টো লাশের সংবাদ আমরা পেয়েছি, আমাদের টিম গিয়েছে, এখনো আমরা হাতে পাইনি। এই দিকে দ্রুত এই ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তি চান সাগরে ডুবে যাওয়া ফিশিং ট্রলার মালিক পক্ষ ও নিহতের পরিবার।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরীর ফিশারিঘাট এলাকা থেকে একটি ফিশিং ট্রলার গভীর সাগরে মাছ ধরতে যায়। পথে অন্য একটি মাছ ধরার নৌযানের সাথে সজোরে ধাক্কা লাগে, এতে ট্রলারটি ডুবে যায়। মাছ ধরার ট্রলারটিতে জেলে ও মাঝি মিলে লোক সংখ্যা ছিল 19 জন। এর মধ্যে সেদিনই জীবিত উদ্ধার হয়েছিল 11 জন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রাম প্রতিদিন সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার দেখছেন চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় বাদীর উপস্থিতিতে অভিযোগপত্র গ্রহণের শুনানি আগামী 25 আগস্ট ধার্য করা হয়েছে। রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট SM আলাউদ্দিন মাহমুদ শুনানি শেষে এই আদেশ দেন। এদিন চিন্ময়কে আদালতে হাজির করা হয়নি, তবে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশগ্রহণ করেন। গত বছরের 26 নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুলকে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে 31 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। খাগড়াছড়ি ও রাঙ্গামাটির বিভিন্ন উপজেলা থেকে বন্যার পানি কমতে শুরু হওয়ায় আশ্রয় কেন্দ্র থেকে লোকজন বাড়ি ফিরছে। বাড়িগুলো পানিতে 3 দিন ডুবে থাকায় পরিবারগুলো দুর্ভোগে পড়েছে। পানি কমে যাওয়ায় ডুবে যাওয়া পরিবারগুলো বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্নতায় নেমেছেন। মহালছড়ি সড়ক থেকে পানি নামতে থাকায় যানবাহন চলছে থেমে থেমে। খাগড়াছড়ি সেনা রিজিয়নের পক্ষ থেকে মহালছড়ি সেনা জোন ও উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে। মহালছড়ির নির্বাহী কর্মকর্তা আবু রায়হান জানান, গ্রামগুলো থেকে পানি সরে যাওয়ায় তারা বাড়িঘরে ফিরছে। দর্শক, যেমনটা বলছিলাম, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলা ও মহালছড়ি থেকে বন্যার পানি কমতে শুরু করায় আশ্রয় কেন্দ্র থেকে লোকজন বাড়িঘরে ফিরতে শুরু করেছে। বাড়িঘর পানিতে 3 দিন ডুবে থাকায় ফিরে গিয়ে পরিবারগুলো দুর্ভোগে পড়েছে। বিস্তারিত জানিয়েছেন সহকর্মী জহুরুল ইসলাম। কাপ্তাই লেকের যে পানির বাঁধ ছিল সেখান থেকে পানি ছেড়ে দেওয়া হয়েছে। পানি ছেড়ে দেওয়ার ফলে রাঙ্গামাটি, কাপ্তাই, নানিয়ারচর এবং খাগড়াছড়ি, মহালছড়ি সহ ডুবে যাওয়া যেসব গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো থেকে পানি এখন নামতে শুরু করেছে। আমি যদি একটু দেখাতে চাই, এখানে দেখা যাচ্ছে পানিগুলো নেমে গেছে। পানি নেমে যাওয়ার পর আশ্রয়কেন্দ্রে যেসব লোকজনগুলো ছিল তারাও আস্তে আস্তে বাড়িঘরে ফিরতে শুরু করেছে। তবে তারা বাড়িঘরে ফিরতে গিয়ে জনদুর্ভোগে পড়েছে, চরম দুর্ভোগে পড়েছে। কেননা অনেকের বাড়িঘর ভেঙে গেছে এবং কাদামাটিতে সয়লাভ হয়ে গেছে তাদের বাড়িঘর। চট্টগ্রাম পাড়া, সিলেট পাড়া, কাপ্তাই পাড়া, ব্রিজ পাড়া সহ 6টি গ্রামের প্রায় 2 শতাধিক পরিবার পানিতে ডুবে যায়। মহালছড়ি, মোবাচড়ি যে সড়কটি রয়েছে সেই সড়ক থেকে পানি সরে যাওয়ায় এখন যানবাহন চলাচল শুরু করেছে। পাশাপাশি চিকিৎসার জন্য ওষুধপত্র প্রদান করা হচ্ছে। খাগড়াছড়ির মহালছড়ি থেকে সর্বশেষ পরিস্থিতি ছিল আমার এই। 2 দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ হয়েছে। রোববার সকাল 9টায় কারখানা গেটের সামনে কর্মসূচি পালিত হয়। এই সময় বক্তারা বলেন, আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল প্রতিষ্ঠানের শ্রমিকরা 2 ধরনের বেতন স্কেল পাবে, তা কখনো গ্রহণযোগ্য নয়। কারখানার অপারেটর ও টেকনিশিয়ানরা এখনো মজুরি স্কেলে বেতন পাচ্ছে, অথচ অন্যান্য শ্রমিকদের পে কমিশনের আওতায় বেতন হচ্ছে, যা চরম বৈষম্যমূলক। এ সময় বক্তারা পে কমিশনভুক্ত শ্রমিকদের ন্যায় জাতীয় মজুরি কমিশনভুক্তদের 15 বিশেষ প্রণোদনা দ্রুত কার্যকরের দাবি জানান। লক্ষ্মীপুরে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের হলরুমে জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে সন্তোষ প্রকাশ করেন। সভায় জলজট ও যানজট নিরসন এবং অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নির্মূলে যৌথ বাহিনীর অভিযান সহ সামাজিক সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া সাইবার অপরাধ নিয়ে আইনগত মোকাবেলার সিদ্ধান্ত নেওয়া হয়।
কারি ছিল চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।